স্তব্ধ দুপুরে মুনতাহা ঘামাতো শরীর নিয়ে ভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখলো বসার ঘরে মির্জা বাড়ির সদস্যরা বসে আছে। সামনের টেবিলের ফল মিষ্টি সাজানো। গত পরশুই যা নয় তাই বলে অপমান করে চলে গিয়েছিল, তারই একদিন পর আবার এমন হাসিমুখ। বড় আশ্চর্যের বিষয়, মুনতাহা পাশ দিয়ে চলে যাচ্ছিল এমন সময় সেলিম মির্জা ডেকে উঠল। এই মুনতাহা এসে গেছে। মুনতাহা, মতামত জেনে নাও ওকে। বসার ঘরে থাকা প্রতিটি মানুষের চোখ এখন তার দিকে। অস্বস্তিটা চেপে ধরল। কিসের মতবাদ জানতে চাইছে তারা? সাইদা মির্জা উঠে আসলেন। মুনতাহা তো ভেবেই রেখেছিলেন এই বুঝে এসে তাকে যা নয় তা বলে আবার অপমান করবে, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে তিনি বললেন। আম সরি মুনতাহা। মুনতাহার চোখ মুখে বিস্ময়ের ছাপ। সরি বলছে এই মহিলা, কিন্তু কিসের জন্য? মুনতাহা সবার দিকে তাকিয়ে বলল। ঠিক বুঝলাম না, সরি কেন বললেন? শুরু থেকেই আমি তোমাকে যা নয় তাই বলে অপমান করেছি। আমার উচিত হয়নি, আমি অন্যায় করেছি, আমি ভীষণ অনুতপ্ত। মুনতাহা তার মুখে এমন কথা শুনে ভাষাহীন হয়ে গেল। সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে ভুল করে, নাকি সেই ভুলভাল কিছু দেখছে চোখের সামনে? সালমান মির্জা উঠে আসলেন। তুমি ফ্রেশ হয়ে আসো মুনতাহা, কথা আছে। মুনতাহা চলে গেল। রুমে এসে ফ্রেশ হতেই ময়না বেগম প্রবেশ করলেন। মুনতাহা মাথা নত করে জানতে চাইল। ওনারা হুট করে এ বাড়িতে যে আম্মু, কিছু হয়েছে? আর উনি অমন বদলে গেল কি করে? ওনারা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি কি করবে? কি? হ্যাঁ, সিকদারের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সালমান রাজি হয়ে গেছে ভাই ভাবির মিষ্টি মিষ্টি কথায়। সিকদার বাড়ি ছেড়ে চলে গেছে না, ছেলেকে ফেরানোর জন্যই হয়তো রাজি হয়েছে। বাড়ির সবাই রাজি বিয়েতে। এখন সবাই তোমার মতামতে জানতে চাইবে, ভেবেচিন্তে উত্তর দেবে। তবে শুনে রেখো, এটা যে সিকদারদের মতো ছেলে তুমি এই পৃথিবীতে খুঁজেও আর দুটো পাবে না। তাই পরে আফসোস যেন করতে না হয়। নিজ থেকে তো ভালোবেসে দেখেছিলে, ফলাফল কী হলো? এবার পরিবারের উপর ভরসা থাকলে নিশ্চয়ই হ্যাঁ জানাবে। কিন্তু আম্মু, যেখানে আমাকে বারবার অপমানিত করা হয়েছে সেখানে আমার যাওয়াটা কি ঠিক? বিষয়টা এমন হলো না, নিজের মুখে নিজেই থুতু দেওয়া। পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? হ্যাঁ, আমি তোমার সংসারে থেকে তোমাদেরটা খাচ্ছি পড়ছি বলে তোমাদের ভীষণ সমস্যা হচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দিলে বেঁচে যাও। কিন্তু আম্মু, আমার দিকটা কি তুমি কখনো ভেবে দেখেছো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। তোমার সব সিদ্ধান্ত কেই আমি মেনে নিই। এখন যদি আমাকে নিজের মুখে নিজে থুতু দিয়ে এই বিয়েতে রাজি হই, তাহলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, আমরা খুশি হব তুমি রাজি হলে। মুনতাহা অবাক চোখে তাকিয়ে রইল। মুনতাহা তো কেবল তার মায়ের খুশির কথা জিজ্ঞেস করেছিল, সেখানে তিনি বললেন আমরা খুশি হব। সেই আমরার ভেতরে তো মুনতাহাকে রাখা হয়নি কোনোদিনও। তারা তাদের খুশিটাকে প্রাধান্য দিল। মুনতাহা ঠোঁট কামড়ে রাখলো। এই জীবনে তোমার সাথে ভালো কিছু হবে এই ভাবনা থেকে বের হও। তুমি জন্ম নিয়েছো দুঃখ নিয়ে। তোমার জীবনে দুঃখই কেবল চিরস্থায়ী। সুখ সেটা তোমার জীবনে সৃষ্টিকর্তা লিখে রাখেনি। নিজের বাবার ভালোবাসা জীবনেও পাওনি, মায়ের ভালোবাসাও পাওনি, এবার হয়তো স্বামীর বাড়িতে গিয়েও পাবে না। বেশ, আমি তোমাদের খুশির জন্য সব করতে রাজি। এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছো পৃথিবীতে এনে, তার ঋণ কোনো না কোনোভাবে তো শোধ করারই ছিল। আমি রাজি বিয়েতে। আমি দুঃখ গেলে বাঁচতে পারবো আজীবন। দুঃখ? তা নয় তো কি, তুমি তো জানো, আমিও জানি ও বাড়ির বউ হলে তা আমার জন্য ঠিক কতটা পীড়াদায়ক। যেই মানুষটা শেষদায় লুটে তোমাকে চেয়ে এসেছে, সেই মানুষটার ভালোবাসাকে বিশ্বাস করো মুনতাহা। তুমি ঠকবে না, অসুখী হবে না, তুমি বরং সুখে থাকবে। মুনতাহা চমকে তাকালো মায়ের দিকে। শেষদায় লুটে তাকে চেয়েছে মানে? সিকান্দার তাকে চেয়েছে? কি জন্য চেয়েছে? তারা তো একে অপরকে কখনো দেখেনি অবধি। শিকদার তোমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে। শ্বশুর শাশুড়ি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলেও স্বামী ভালো হলে সেই মেয়ের মতো সৌভাগ্যবতী আর দুটো হয় না।
তুমি তাদের মধ্যে একজন। সুখ যখন তোমার দোরগোড়ায় করা নাড়ছে নিজ থেকেই, তখন কেন তুমি তা দুই হাতে ঠেলে দূরে সরিয়ে দিবে? চলো এখন তুমি তোমার মতামত জানাবে। মুনতাহা মাথায় কাপড় দিয়ে ময়না বেগমের সাথে বসার ঘরে আসলেন। সালমান মির্জা মুনতাহাকে জিজ্ঞেস করা মাত্রই মুনতাহা জানালো সে রাজি এই বিয়েতে। সবাই সেটা শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল। সাইদা মির্জার ভেতরটায় আগ্নেয়গিরির লাভায় টকবক করছে। তার ভেতরটা বলছে, কতটা বেহায়া এই মেয়ে, রাজি হয়ে গেল। এ তো রাজি, বেশ, এসোই একবার মির্জা বাড়ি। তোমার জীবনটা নরক বানানোর জন্য আমি সায়দা মির্জা আছি। মিষ্টিমুখ করা হলো। সিমরান দুটো মিষ্টি খেতে গিয়েও নানান দুশ্চিন্তায় ঠিকমতো খেতেও পারল না। অর্ণবটা আসেনি, তারাও আসার ইচ্ছে ছিল না, কিন্তু শাশুড়িটা নিয়ে আসলো। গত পরশুই কত কথা বললো, আর আজই বিয়ে পাকা করে ফেললো। গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং বদলায় না। বিয়ের ডেট ফিক্স করা হলে সামনের মাসে। সন্ধ্যা নেমে গিয়ে চারিদিকে অন্ধকার গিয়ে এসেছে। মায়ের ফ্ল্যাটের নিচে অন্ধকার রুমে বসে গিটারে টুংটাং সুর তোলে সিকান্দার এক মনে গান গাইছে। माइन मामला से तेरी मेरी दुनिया है मंगी, वो जा लिखते तो उसको ही हक मान लूंगा। दुनिया जा भुला के माइन तुझको है मालूआ, दिल से दुआओं में भी तुझको ही मांगा। रूह का गुरूर इशारा तुझसे लुटा दिया, खुद को हरा के तेरी जीत की ही मांगा। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই সিকান্দার গান গাওয়া থামিয়ে দিয়ে ফোনের দিকে তাকায়। নাদিম ফোন করেছে। সিকান্দার ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নাদিম জানালো। তোর বিয়ের ডেট ফিক্সড হয়েছে। সিকান্দার কথাটা শুনে চোখ বুজে ফেলল, ঠোঁটের কোণে উচ্চারণ করলো। আলহামদুলিল্লাহ। কিছু বললি? না। হুম। এবার খুশি হয়েছিস? ডেট কবে ফিক্সড করা হলো? আগামী মাসের 5 তারিখ। হোয়াট? কি হলো আবার? বিয়েটা সামনে মাসে নয়, এ মাসেই আজ থেকে গুনে গুনে 6 দিন পর 14 তারিখে ফিক্সড করতে বল। শুভ কাজে দেরি করতে হয় না। এটা আমি বলবো? ফোনটা তোর চাচির কাছে নিয়ে যা। নাদিম ফোনটা নিয়ে সেলিম মির্জার কাছে দিল। নাদিম ইশারা বলল। সিকান্দার কথা বলবে। সেলিম মির্জা ফোনটা কানে নিতেই সিকান্দার বলল। বিয়েটা এ মাসের 14 তারিখে ফিক্সড করুন। কিন্তু আচ্ছা তাই হবে। সেলিম মির্জা ফোনটা নাদিমকে দিয়ে সালমান মির্জার দিকে এসে বলল। সালমান, তোর কোনো অসুবিধা না হলে আমরা এই মাসেই বিয়েটা সেরে ফেলতে চাই, আগামী 14 তারিখে। সালমান মির্জার ভ্রু কুঁচকে আসলো। তুমি তো ভাইজান আগামী মাসের 5 তারিখ বললা। সিকান্দার, এই মাসেই সেরে ফেলতে চাচ্ছি বিয়েটা। তোর অসুবিধা হবে? টাকার টেনশন থাকলে আমি। না ভাইজান, আমার কোনো অসুবিধা নেই, আর টাকার সংকটও নেই আমাদের, আমরা পারবো। বিয়েটা তাহলে কোনো কমিউনিটি সেন্টারে করা যাক। এত কম সময়ে আমরা বাড়িতে করতে পারবো না, ভুল হবে। সিকান্দারেরও হয়তো আপত্তি থাকবে না এতে। যেটা ভালো হয় আমাদের তরফ থেকে সবেতেই হ্যাঁ। তাহলে আজ উঠি, 14 তারিখ বিয়ে, এর আগে কেনাকাটা, মানুষ ইনভাইট দেওয়া সব সেরে ফেলতে হবে। সাইদা মির্জারা চলে গেলেন। এতক্ষণ চুপচাপ বসেছিল মুনতাহা, কিন্তু এবার উঠে চলে আসলো রুমে। 14 তারিখ তার বিয়ে, হাতে মাত্র 6 দিন আছে। লোকটাকে তো তার এখনো চেনাই হলো না পুরোপুরিভাবে। মুনতাহা যখন কথাগুলো ভেবে পুরো রুম জুড়ে পায়চারি করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। মুনতাহা ফোনের দিকে তাকায়। সিকান্দারের নাম্বারটা দেখে সাথে সাথেই হাত নিয়ে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে। কংগ্রাচুলেশন মন। কিসের জন্য? দুনিয়ার সব নাম পরিচয় পেরিয়ে আপনার শেষ পরিচয় হতে যাচ্ছে। আপনি সিকান্দার শাহের মাহরাম। কথাটা কি যেন একটা ছিল। মুনতাহার শীত দাঁড়াবে একটা শীতল অনুভূতি বয়ে গেল। বুকের ভেতরটা থক করে উঠল। আমার আপনাকে পুরোপুরি চেনার সময় হয়ে উঠল না। আমাদের কোনো লাভ ম্যারেজ হচ্ছে না মন, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমাকে চেনার জন্য পুরো একটা জীবন পড়ে আছে আপনার। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন, আপনি ঠকবেন না। তার উপর ভরসা করে তো আমি বারবার ঠকে যাই, সব কিছু হারিয়ে ফেলি, সুখ, মানুষ, সব। আমার এখন ভয় হয়। প্রতিটি হারানোর পিছনে আছে কোনো না কোনো দেওয়ার জবাব। আল্লাহ জানেন কি রাখা আপনার জন্য ভালো আর কি সরিয়ে রাখা আপনার জন্য উত্তম। যা আপনার জীবন থেকে হারিয়ে গেছে তা আপনার জন্য কল্যাণকর ছিল না, এটা বিশ্বাস করুন। আর যা আপনার জীবনে পাঠানো হচ্ছে তা গ্রহণ করুন।
দেখবেন জীবন কতটা সুন্দর আর সহজ। আমি এভাবে কেন ভেবে দেখিনি, আপনার মতো করে গভীরভাবে। কেউ হয়তো আপনাকে এভাবে বলেনি, তাই ভাবেননি। শুনুন মন, আমি আপনাকে প্রতিটি সেকেন্ডে অনুভব করি। যদিও আপনার আমার দূরত্ব এখন এক আলোকবর্ষ দূরে, কিন্তু বিশ্বাস করুন, আমার হৃদয়ে প্রতিটা জুড়ে কেবল আপনিই থাকেন। আমি আপনার অপেক্ষায়। আপনি আসুন আমার অর্ধেক দিন পূর্ণ করে। লোকটা এত সুন্দর করে কথা বলে মন তার হৃদয় পর্যন্ত স্পর্শ করে ফেলে। এই মানুষটার সাথে যদি তার আগে পরিচয় হতো তাহলে কি এত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো তাকে? আপনি অসম্ভব সুন্দর মনের একজন মানুষ, আপনিও। কেবল আপনার চোখেই। এটাই কি যথেষ্ট নয় আপনার জন্য? জি, এইটাই আমার জন্য যথেষ্ট। আমাদের দেখা হচ্ছে কাল, বিয়ের কেনাকাটা করতে হবে। আসবেন তো? আমি অপেক্ষা করব আপনার। আসবো, ভার্সিটি শেষে আসবেন, কাল ক্লাস আছে আমার। শিওর, আমি ভার্সিটির বাইরে অপেক্ষা করব। আপনি ক্লাস শেষ করেই আসবেন। ঠিক আছে, রাখছি তবে। মুন্থা কেটে দিল ফোন। সবটা এখন সে ভাগ্যর উপর ছেড়ে দেবে। দেখা যাক ভাগ্য তাকে কোথায় আর কতদূর নিয়ে যেতে পারে। আল্লাহ সবসময় সবাইকে একটানা কষ্টে রাখে না। মুখ তুলে অবশ্যই তাকান। সিকান্দারের ফোনটা কেটে দিতেই মেসেজ আসে ফোনে। ফোনের দিকে তাকায়। নাদিম ছবি পাঠিয়েছে মুনতাহার। দীর্ঘ 14 বছরে মুনতাহার একটি ছবিও সে তার কাছে রাখেনি। নাদিম কয়েকবার পাঠাতে চেয়েছিল কিন্তু সিকান্দার মানা করায় আর পাঠায়নি। আজ বিয়েটা পুরোপুরি ঠিক হওয়ার পর সিকান্দার নিজ থেকে মুনতাহার একটা ছবি চেয়েছিল, বাট নাদিম মুনতাহার নিকাব পরা ছবি পাঠিয়েছে। নিচে হাসির ইমোজি দিয়ে লিখেছে, শালা, এতদিন পাঠাতে চেয়েছিস ছবি, দেখতে চাসনি, আজ নিজের থেকে চেয়েছিস বলে এই ছবি পাঠালাম। সিকান্দার মুচকি হাসলো। এত বছর যখন সে ধৈর্য ধরে অপেক্ষা করতে পেরেছে, আজ 6টা দিনও পারবে তার ফোনটা মুনতাহার ছবিবিহীন থাকতে। সিকান্দার ফোনটা পকেটে ভরে আকাশপানে তাকায়, কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ইয়া রব, দেখুন আমার ইস্তেজারের শেষ মুহূর্তের পথ। সাথে সাথে আকাশের বুক চিরে ঝুম বৃষ্টি নামলো। সিকান্দার সেই বৃষ্টির বাণীগুলো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলো। এই রব যখন তার কোনো বান্দার উপর খুশি হন তখন তিনি তার বাসায় মেহমান পাঠান। আরও খুশি হলে রহমতের বৃষ্টি দেন। তারপর আরও খুশি হলে তখন সেই ঘরে কন্যা সন্তান দান করেন। পরের দিন ভার্সিটিতে এসে মুনতাহা ইলাকে তার বিয়ের খবরটা জানালে ইলা অবাক হলো। সে জানতো মুনতাহার অর্ণবের রিলেশনের বিষয়টা, কিন্তু কখনো দেখা হয়নি। আর এটাও জানে না যে অর্ণব নামের ছেলেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এখন সেই বাড়ির সেই প্রেমিকের বড় ভাইয়ের সাথে বিয়েটা ঠিক ভালো চোখে দেখছে না ইলা। শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, তোমাকে কি এই বিয়েটাতে জোর করা হয়েছে মুন? যদিও এক প্রকার জোর করেই রাজি করানো হয়েছে তাকে। পারিবারিক সব কিছু তো আর সবাইকে বলা যায় না। এমনটা মনে হলো কেন তোমার ইলা? না মানে জেনে শুনে ও বাড়ির বউ হতে চাইছো যে? বিষয়টা খুবই দৃষ্টিকটু দেখাচ্ছে, তাই না? হুম। দেখা যাক কি হয়। এক সেকেন্ড, তুমি অর্ণবের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এমনটা করছো না তো? আমার তোমাকে তেমন মেয়ে মনে হয়? না, কিন্তু তোমার এই বিয়েতে রাজি হওয়ার লজিকটা ঠিক বুঝছি না। আমি নিজেও আশ্চর্যান্বিত হচ্ছি নিজেকে নিয়ে। তুমি কি কনফিউজড এটা নিয়ে? হুম। ছেলে কেমন? ভালো? দেখতে শুনতে সুন্দর? ব্যবহার কেমন? ছেলে ভালো, দেখতে শুনতে অসাধারণ, ব্যবহার অমায়িক। ওই ছেলে বা কেমন জেনে শুনে ছোট ভাইয়া প্রেমিকাকে বিয়ে করতে চাইছে? আমিও এটা ধরতে পারছি না। যতদূর শুনেছি উনি আমাকে ভালোবাসে, কিন্তু ওনাকে ফার্স্ট দেখলাম আমি বিয়েতে না করায়, যখন উনি হন্তদন্ত হয়ে আমাদের বাড়ি আসলেন। তাহলে কিভাবে কি হলো আমি সত্যিই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করে না। আজ তো আসবে বললে, দেখাবি তো তোমার উডবি হাজবেন্ডকে? অবশ্যই। ক্লাস শেষ করে তারা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখলো গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে সিকান্দার। আশেপাশের মেয়েরা তাকিয়ে আছে। ইলাও ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে মুখের সামনে আচমকা এমন এক হ্যান্ডসাম ছেলেকে দেখে অতি আশ্চর্যিত হলো। ভার্সিটির নতুন কোনো লেকচার নাকি?
ইলার আবার ফেসবুকে গল্প পড়ার বদ অভ্যাস আছে। এমন অনেক গল্পই পড়েছিল যেখানে ভার্সিটির লেকচারাররা অনেক হ্যান্ডসাম সুন্দর হয় আর ভার্সিটির সবচেয়ে সাধারণ ব্রিলিয়ান্ট মেয়ের সাথে প্রেম, তারপর বিয়ে হয়। ইলার তেমন ভাব হলো, ব্লাশ করলো কিঞ্চিত, মন তার বাহু ধরে বলল, হাই আল্লাহ, এত সুন্দর হ্যান্ডসাম লোকটা কে? আমাদের ডিপার্টমেন্টের লেকচারার নাকি? শুনেছিলাম নতুন লেকচারার জয়েন হবে, উনি কি দিদি? মুন্তা আর চোখে তাকালো সিকান্দারের দিকে। ডার্ক ব্লু রঙের ইন করা শার্ট, যার হাতা কনুইতে গোটানো, বা হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সেট করা। দারুণই তো দেখাচ্ছে, সেজন্যই তো মেয়েগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে চলতি পথে। মুন্তা ইলাকে নিয়ে সিকান্দারের সামনে গিয়ে সালাম দিল। সিকান্দার ফোনে তাদের বিয়ের স্টেজ ডেকোরেশনের ডেমো ছবি দেখছিল। মুন্তাহার গলার স্বর শুনে সাথে সাথেই সামনে তাকে সালামের জবাব দিয়ে বলল, ক্লাস শেষ আপনার? জি। তাহলে চলুন যাওয়া যাক। পাশে যে ইলা নামের একটা মেয়ে আছে সিকান্দার যেন ভ্রুক্ষেপই করল না। মুন্তাহা নিজেই পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ফ্রেন্ড ইলা। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। ইলা অবাক হলো, হায় হায়, এই লোক তাহলে মুনতাহার উডবি হাজব্যান্ড। আর এতক্ষণ সে কিনা কি ভাবছিল। আর তাছাড়া আরও একটা কথা হলো, এই লোক তো ইলার দিকে তাকালো না অবধি, তাদের মধ্যে কথা হলো না। তাহলে নাইস টু মিট ইউ বললো কোন বানিসে? সিকান্দার গাড়ির দরজা খুলে দিয়ে বলল। মন আসুন। মুনতাহা ইলাকে জিজ্ঞেস করলো। যাবা তুমি সাথে? ইলা সাথে সাথেই বলল, না না, তুমি যাও, আমার কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছা নাই। যাই হোক, বেড়া দেখতে কিন্তু সে তোমাকে নিয়ে ভীষণ লয়াল বোধ হয়, সেজন্যই তো আমার দিকে তাকিয়ে কথা অবধি বললো না। যাও যাও, তুমি যাও, পরে কথা হবে। ইলা চলে যেতেই মুনতাহা গিয়ে গাড়িতে উঠে বসলো। শপিং মলে বাড়ির আর বাকি সদস্যরা অপেক্ষা করছে তাদের জন্য, সেজন্যই সিকান্দার একটু তাড়া দিয়েছিল। মুনতাহা উঠতে সিকান্দারও উঠে বসলো। গাড়ি স্টার্ট দিতেই মুনতাহা বলল, আপনি আমার ফ্রেন্ডের সাথে কথা কেন বললেন না? তাকালেন অবধি না। সিকান্দার গাড়ি চালাতে চালাতে জবাব দিল, আপনি সামনে থাকলে আমার আর কারোর দিকে তাকাতে ইচ্ছে করে না মন। তাহলে কি আমি সামনে না থাকলে তখন তাকান? তখন মাথা নিচু রেখে নিজের দৃষ্টির হেফাজত করে, আর এটা আমার জন্য ফরজ। সিকান্দারের গাড়িটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে থেকে বেরিয়ে চলে যেতেই লাগলো কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। সিকান্দারের দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দিকে রাস্তায়। মুন্তাহা তাকিয়েছে বাহিরে। গাড়িতে তাদের মধ্যে আর কোনো কথাই হয়নি, দুজনেই চুপচাপ। তবে মুন্তাহা এক অদ্ভুত জিনিস টের পাচ্ছে। গাড়িতে অদ্ভুত রকমের সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে, খুবই মিষ্টি আর স্নিগ্ধ মনে হচ্ছে ঘ্রাণটা। পারফিউম নাকি? যমুনা ফিউচার পার্কের সামনে গাড়িটা এসে থেমে গেল। মুনতাহা আকস্মিক গাড়ি থেমে যাওয়ার সামনে তাকিয়ে দেখে তারা মলের সামনে এসে গেছে। সিকান্দার গাড়ি থেকে বের হয়ে অপর পাশের দরজা খুলে দিল মুনতাহাকে বের হবার জন্য। মুনতাহা বের হতেই গাড়ির দরজা লাগিয়ে দিয়ে হাতের ইশারায় বলল, চলুন ভিতরে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। মুনতাহা হাঁটা ধরল, তার পেছন পেছন হেঁটে আসছে সিকান্দার। মলের ভেতরে ঢুকতে গ্রাউন্ড ফ্লোরে দুই বাড়ির সকল সদস্যকে দেখা গেল না কেবল অর্ণবের। সে এসব দেখতে পারবে না। তার উপর সিকান্দার যেভাবে শাসিয়েছে, বেচারা আর আসবে না হয়তো। সাইদা মির্জা শাড়ির আঁচল সামনের দিকে টেনে ধরে তাদের দুজনকে আগাগোড়া দেখে বলল, অনেক অপেক্ষা করিয়েছ, এখন আর টাইম ওয়েস্ট করিও না, তাড়াতাড়ি কেনাকাটা শুরু করো। সিকান্দার ছোট্ট করে কেবল বলল। সময় লাগবে। সাইদা মির্জা তীক্ষ্ণ চোখে তাকালেন। সিকান্দারের ফুপু আর ময়না বেগমের দিকে তাকিয়ে বলল, ফুফু চাচি চলুন। তারা প্রথমে মেয়েদের জামা কাপড়ের দিকে গেল। মেহেদি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, 3টে অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে হবে। একটা বড়সড় দোকানের সামনে এনে মুনতাহাকে বলা হলো তার পছন্দ মতো শাড়ি লেহেঙ্গা সিলেক্ট করতে। মেয়েটা পড়ে গেল বিপাকে। তার কখনো এমন বড়সড় শপিং মলে আসা হয়নি। জামা কাপড় সব ময়না বেগম কিনে নিয়েছে তার পছন্দ মতো। তার নিজের কখনো কেনাকাটা করার হলে নিউ মার্কেটের সামনে ফুটপাত থেকে কিনেছে।
এখন আজ তাকে এখানে এনে এভাবে বিয়ের পোশাক পছন্দ করতে বলে নার্ভাস হয়ে গেল। দোকানদার একের পর এক লেহেঙ্গা শাড়ি দেখাচ্ছে আর সে দেখেই যাচ্ছে। সিকান্দারের ফুপু মুনতাহার বাহুতে হাত রেখে বলল, কি হলো, পছন্দ করো? ভালো লাগছে না? তাহলে অন্য দোকানে যাওয়া উচিত। শুধু শুধু দাঁড়িয়ে থাকা মানে সময় ওয়েস্ট। ময়না বেগম লেহেঙ্গা শাড়ি উল্টে পাল্টে দেখে বললেন, কালেকশনগুলো এত সুন্দর, তোমার পছন্দ হচ্ছে না কেন? কি সমস্যা বলো? মুনতাহার নিচে সুরে জবাব দিল, আমু, এত এত কালেকশন যে আমি ঠিক মতো পছন্দ করতে পারছি না, তোমরা পছন্দ করে দাও। দূরে দাঁড়িয়ে থাকা সিকান্দার এবার এগিয়ে এলো। লেহেঙ্গা শাড়িগুলোতে একবার চোখ ফুলিয়ে বলল, আপনার ভারী জিনিস ক্যারি করতে অস্থির হবে না মন। সিম্পল কিছু দেখবো, যাতে বিয়ের সারাদিন কমফোর্ট ফিল পান। মুনতাহা মাথা নাড়ালো। তার সিম্বল কিছুই চাই। এত গর্জিয়াস পোশাক দেখে তার এখনই অস্বস্তি হচ্ছে। সিকান্দার প্রথমে মেরুন রঙের একটা বেনারসি নেয় বিয়ের জন্য, সবুজ রঙের গাঢ়া নেয় মেহেদির জন্য, বাসন্তী কালারের সিম্বল লেহেঙ্গা নেয় গায়ে হলুদের জন্য, সর্বশেষ বৌবতের জন্য নেয় পেঁয়াজ কালারের শাড়ি। 7টা পোশাকের দাম হলো 2 লাখ। সিকান্দার দামাদামি করেনি, যা চেয়েছে তাই দিয়েছে। মুনতাহা চমকালো দাম শুনে। সে তো ফুটপাত থেকে কিনে দামাদামি করে, এই লোক একটা কথাও বলল না। পোশাক কেনা শেষ হতেই আসরের আজান দিয়ে দিল। সিকান্দার ফুপু আর চাচিকে ফোন করে ডেকে আনিয়ে মুনতাহাকে তাদের কাছে রেখে বলল, আমি একটু আসি। কথাটা বলে সিকান্দার শপিং মলে থাকা নামাজের ওই দিকটায় চলে গেল। ওয়াশরুম থেকে উঁচু করে পকেট থেকে টুপিটা বের করে আসরের নামাজটা আদায় করে নিল। মুনতাহা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ফুপুর কেনাকাটা দেখছিল। সিকান্দার হুট করে কোথায় চলে গেল তার জানা নেই, হয়তো কোনো কাজে গেছে। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে এইদিক ওদিক তাকাতে তাকাতে হুট করে লিফটের ওই দিকে চোখ যেতেই দেখলো সিকান্দার লিফটের দরজা খুলতেই বেরিয়ে আসছে। মাথায় সাদা রঙের নামাজের টুপি, বাঁ হাত দিয়ে মাথা থেকে টুপিটা খুলে প্যান্টের পকেটে ভরে তার দিকে এগিয়ে আসছে। লোকটা তাহলে নামাজ পড়তে গিয়েছিল। সিকান্দার মুনতাহার সামনে দাঁড়িয়ে তার থেকে শপিং ব্যাগগুলো নিজ হাতে নিয়ে তারপর তারা জুতার দোকানে গেল। 4 জোড়া জুতা নিল 60,000। তারপর তারা গোল্ডেনের দোকানে গেল। হাত, গলা, কান, নাক, মাথা সব জায়গায় গয়না মিলিয়ে 5 ভরি স্বর্ণ কিনে দেওয়া হলো। এখানেও 10 লাখের উপরে টাকা খরচ হলো। সবশেষে আসা হলো কসমেটিকের দোকানে ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট। সিকান্দার মুনতাহাকে নিয়ে দিল নিজ পছন্দ করে। এখানেও চলে গেছে 50-60 হাজার টাকা। সব কেনা শেষে মুনতাহার পুরো বিয়ের শপিং হলো এক গাদা। সিকান্দারের 2 হাত ভর্তি গয়নার ব্যাগগুলো তার ফুপুর কাছে। শেষেরগুলো নেওয়ার আর জায়গা হলো না। ইশারায় সে তার হাত দুটো দেখালো। মুনতাহা কসমেটিকের ব্যাগগুলো হাতে নিয়ে বলল, আপনি অনেক টাকা খরচ করছেন, গুনলে হয়তো দেখা যাবে 20 লাখের কাছাকাছি হয়ে গেছে। এত খরচ করা কি ঠিক? এই কথা শুনে সিকান্দার ঘাড় ঘুরিয়ে মুনতাহাকে দেখে বলল, আমার এতদিনের ইনকাম থেকে করা সেভিংসের টাকা পয়সা সব তাহলে কার জন্য মন? নিশ্চয়ই আমার অর্ধাঙ্গিনীর জন্য কেবল। আর সেটা কে? তাই বলে এত? এটা কেবল আপনার ক্ষেত্রেই। এতে আপনার পছন্দ হয়েছে তো আমার পছন্দ কেনা সব। যদিও কেনার আগে সিকান্দার জিজ্ঞেস করে নিয়েছিল, তারপরও মনে হলো জিজ্ঞেস করা উচিত আবারও। হুম, তাহলে চলুন বাসায় ফেরা যাক। কিন্তু আপনি তো কিছুই কিনলেন না। পরে এসে কিনবো আমারটা। আপনার বাড়ি ফেরা উচিত। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ভার্সিটি থেকে সোজা এখানে নিয়ে এসেছি। ক্ষুধা লেগেছে নিশ্চয়। আগে কিছু খেয়ে নেওয়া যাক, চলুন। সিকান্দার ফোনটা বের করে ফুপুকে কল দিয়ে বলল তাদের কেনাকাটা কত দূর। ওপাশ থেকে ফুপু জানালো সিবরানের আর লাবণ্যর হয়নি এখনো। লাবণ্য সিকান্দারের ফুপুর একমাত্র মেয়ে। তাহলে ফুফু, আমি মুনতাহাকে নিয়ে খাবারের দিকটা যাচ্ছি। আপনাদের হয়ে গেলে এদিকটাই আসুন। ফোন কেটে সিকান্দার মুনতাহাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। 1 প্লেট কাচ্চি আর কাবাব অর্ডার দিল। কাচ্চিটা খুব পছন্দ মুনতাহার, কিন্তু আগে খাওয়াটা কেমন অস্বাভাবিক দেখায়। সেই জন্য ঠোঁট কামড়ে পুরো রেস্টুরেন্ট চোখ বোলাচ্ছিল। সিকান্দার হাত ধুয়ে প্লেটে খাবার দিয়ে বলল,
খাওয়া শুরু করুন মন। আমারও ক্ষুধা লাগছে আপনার মতো। খাবার সামনে রেখে অপেক্ষা করতে নেই। লজ্জা পেল মুনতাহা, হাত ধুয়ে খাবারটা খেয়ে নিল। তাদের খাওয়া শেষে তুই বাকিরা চলে আসলো। তারা তাদের পছন্দ মতো খাবার খেলো। সকলের খাওয়া দাওয়া শেষে সিকান্দার বিল পরিশোধ করে মুনতাহা আর ময়না বেগমকে তার গাড়িতে করে তাদের বাড়িতে রেখে আসলো। বাকিরা সাইদা মির্জার গাড়িতে উঠে তাদের বাড়িতে গেল। ফেরার পথে সিকান্দার আর মুনতাহার মধ্যে কোনো প্রকার কথা হলো না। বাড়ির ভেতরেও আসেনি, নামিয়ে দিয়ে চলে গেছে। মুনতাহা রুমে এসে সব খুলে খুলে দেখলো। তখন সেভাবে নজর দিয়ে দেখা হয়নি, পুরো খাট ভরে গেছে জিনিসপত্রে। ইলা মেসেজ দিয়ে জানিয়েছে তাকে যেন বিয়ের জামা কাপড় দেখানো হয়। মুনতাহা সেজন্য ছবি তুলে ইলাকে পাঠালো। সাথে সাথেই ইলা রেসপন্স করলো, লিখে পাঠালো, ওরে আল্লাহ, এই ব্যাটা তো দেখি তোমাকে পুরো শপিং মল ধরে কিনে দিচ্ছে মুনতাহা। ব্যাটা বড়লোক মেলা। কে পছন্দ করে কিনেছে এগুলো? তুমি? না, উনি সব পছন্দ করে দিয়েছে কিনে। ব্যাটার রুচি তারিফ করতে হয়। সব ব্র্যান্ডের জিনিস কিনে দিচ্ছে তোমায়। বই, তুমি জিতছ। এই ব্যাটা দেখা ওই খবি স্বর্ণবের মতো হবে না। দোয়া করো। অলওয়েজ করি তোমার জন্য। আশা করি এবার তুমি খুব সুখী হবে, মানে খুবই। ভার্সিটি তো আসবে এই কয়দিনে, নাকি বিয়ের পর আসবে একেবারে? শিওর বলতে পারছি না, এমার্জেন্সি হলে যেতে হবে ভার্সিটিতে। আচ্ছা, জানিও আসলে। বিয়েতে আসছো তো তুমি? ইলা হাই তোলার ইমোজি পাঠিয়ে বলল, দাওয়াত দিয়েছিলে নাকি আমাকে? দিলাম তো। 13 তারিখ বিকেলে মেহেদি, 14 তারিখ সকালে গায়ে হলুদ, আর দুপুরে বিয়ে। 15 তারিখ বউ ভাত। আসছো তো? অবশ্যই আসবো। এখন রেস্ট নাও, ধকল গেছে অনেকটা। মুনতাহা ফোনটা হাত থেকে নামাতে গিয়েও আর নামাতে পারল না। একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল। শিকদার শাহ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে। প্রোফাইল ক্লিক করে দেখলো প্রোফাইলে লক করা। বেডা মানুষও আইডি লক করে রাখে? তবে প্রোফাইল পিকটা সুন্দর। কোনো এক মসজিদের বারান্দায় ছোট ছোট বাচ্চাদের সাথে কিঞ্চিত কুঁজো হয়ে ঝুঁকে হাসাহাসি করছে এমন টাইপের ছবিটা। মনে হচ্ছে আচমকা তোলা হয়েছিল অপ্রস্তুতভাবে। তবে ছবিটা দারুণ উঠেছে। সম্ভবত এটা বাংলাদেশের তোলা ছবি না, বাইরের দেশের কোনো ক্রান্তির ছবি। বাচ্চাগুলোর ফেস গঠনও সেটাই বলছে। মুনতাহার আর মনে নেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে। ওভাবেই ফোনটা রেখে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো ব্যাগে ভরে আলমারিতে রেখে দিল। রাতে খাবার সময় মুনতাহার বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা উঠল। ময়না বেগমকে জিজ্ঞেস করলেন মুনতাহার বাবাকে কে কী বলবে তার মেয়ের বিয়ের কথাটা। ময়না বেগমের শক্ত গলায় বলা বাহুল্য এক বাক্য, না। বিয়েতে মেয়ের বাবা থাকা জরুরি। যাদের বাপ নেই তাদের কিভাবে বিয়ে হয়, সেভাবেই হবে মুনতাহার বিয়ে। আচ্ছা শান্ত হও, তোমাদের কেনাকাটা সব শেষ? আগামীকাল চিকানদেরকে নিয়ে যাব। আমি নাদিম, ছেলেটা অনেক খরচ করেছে তাই না? মুনতাহাকে তো কিনে দিয়েছি, সাথে আমাদেরও দিছে। এই জন্যই যেতে চাইনি, কেবল মুনতাহার জন্যই যেতে হলো। মুনতাহা খাবার খেতে আসলে সাথে সাথেই তাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়। ময়না বেগম জিজ্ঞেস করে, তুমি কাউকে ইনভাইট করেছো বিয়েতে? হুম। কাদের কাদের? কেবল ইলাকে। আর কোনোই কথা হলো না। যে যার মতো খেয়ে চলে গেল রুমে। এই নিশুতি ঠান্ডা রাত। শিকদার ঈশান নামাজ শেষে কালো হাফ হাতা টি শার্ট পরে নিজের রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। বেশিরভাগ পুরুষের রুম ভর্তি থাকে জামা কাপড়, জুতা, পারফিউম, ঘড়ির কালেকশন ভরা। কিন্তু সিকিন্দারের রুমটা একটু ডিফারেন্ট বাকি সব পুরুষদের থেকে। তার রুমের একটা আলাদা সাইড আছে। সেই সাইটটা ভরা শুধু 50টিরও অধিক দেশের সংস্কারের বিভিন্ন হাদিসের কিতাব, জিকিরের কিতাব, আতর, ফিকরের বই, দোয়া দুরুতের বই, তাসফির ইবনে কাসিরের বই দিয়ে। তার এই 28 বছরের বয়সে 50টিরও অধিক দেশ থেকে সংগ্রহ করা কোরআন শরীফ পড়া হয়েছে। এখন এই রুমে আছে কেবল একটি কোরআন শরীফ। বাকিগুলো সে একটা করে সংগ্রহ করেছে, পড়েছে। পড়া শেষে মসজিদে বা এতিমখানায় দিয়ে এসেছে, আবার নতুন করে কিনেছে। তার অদ্ভুত সব ইচ্ছে, যেই দেশে যায় সেই দেশ থেকে কোরআন শরীফ, হাদিস, দোয়া, দুরুদের বই, বিভিন্ন সুগন্ধির আতর সংগ্রহ করা। শিকদার পারফিউম ইউজ করে না, ইউজ করে আতর।
আতরের কালেকশন তার রুমে। দেশের আসার সময় সব সাথে করে নিয়ে এসেছে আলাদা করে, তবে বাড়িতে এসে আজ পৌঁছালো। সেগুলোই নিজের রুমে সেই সাইডটায় সেলফে সাজিয়ে বাড়ি ফিরে শিকদাররা। তার দাদিও সাহায্য করেছে। এই সাইডটাতে নামাজ ইবাদত করার জন্য সুন্দর একটা সাইড রাখা হয়েছে। দেখলে একটু বসে থাকলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। মির্জা বাড়িতে ফিরেছে সিকান্দার আজ। বইগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে এসার নামাজ আদায় করে হালকা কোরআন পড়ে একটু কাজে লেগেছিল ল্যাপটপে। এমন সময় পাশে থাকা ফোনটা বেজে ওঠায় সেদিকে তাকাতেই দেখল সুনিহারা ফোন করেছে। সুনিহার সাইদে মির্জার ছোট মেয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ভাইয়া, তোমার নাকি বিয়ে? হয় হয়, আমি আজ জানলাম সিমরানাপুর থেকে। মেয়েটা কে ভাইয়া? নাম বললো না কেউ? বিদেশি নাকি দেশি? বলো 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 না। খুব সুন্দর দেখতে বুঝি? কিভাবে কি হলো তোমাদের মধ্যে? শান্ত হও, শ্বাস নাও। কত প্রশ্ন করবে একসাথে? আমি না হয় একসাথে অনেকগুলো প্রশ্ন করেছি, তুমি এক এক করে দাও উত্তর। তুমি চেনো তাকে? সে কোনো ফরেইনার না। কি? আমি চিনি। কে সে? কে? বলো তাড়াতাড়ি। মুনতাহা মন। কান থেকে যেন ফোনটা পড়ে যেতে গিয়েও ফোনটা আর পড়লো না। তার আগেই কেউ একজন ধরে ফেললো। সুনেহারা তাকেই দেখলো তার রুমমেট সিফা। ফোনটা কানে ফের নিল সে। আর ইউ সিরিয়াস ভাইয়া? মুনতাহা মুনকে বিয়ে করছো তুমি? আর বাড়ির সবাই মেনেও নিল? স্বার্থ ছাড়া কেউ মেনে নেবে তোমার মনে হয়? কি স্বার্থ আছে? তুমি বুঝবে না। বাড়ি আসছো কবে? এক্সাম চলছে ভাইয়া, 12 তারিখে শেষ হবে। সেদিন রাতেই রওনা দিব, বাবা আসবে। ঠিক আছে, সাবধানে থেকো। রাখছি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে যেতেই সুনিহারা শরীর ঠান্ডা হয়ে গেল। পাশে সিফা মেয়েটা চুপচাপ বিছানা গোছাচ্ছে। একজন তাকালো সুনিহার। মুনতাহার থেকে 2 বছরের বড় সুনেহারা। সিফা তার খুব ভালো ফ্রেন্ড, বলতে গেলে ভার্সিটির লাইফে একমাত্র ফ্রেন্ড। আরও একটা পরিচয় আছে তাদের। সিফার বাবা সুনিহার বাবার পরিচিত। সিফাদের বাড়ি বগুড়ায় সারিয়াকান্দি। তো আগে থেকেই তাদের চিনে পরিচয় ছিল হালকা। এই মেয়েটা যে তার ভাইকে ভালোবাসতো। আচ্ছা, ওর কি কষ্ট হচ্ছে? মুখের হাবভাব দেখে কিছু ঠাউর করা যাচ্ছে না। ভাইয়া দেশে এসেছে শুনে মেয়েটা কত খুশি হয়েছিল। তারা দুজন প্ল্যানও করলো ঢাকা যাবে। শুনে ওর শিপার কাঁধে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে তোর? কষ্ট কেন হবে আমার? তুই তো ভাইয়াকে... বোকা মেয়ে, আর তুই সেগুলো সিরিয়াস ভেবে বসে আছিস? এমনি ফান করেছিলাম। সুনিহারার বিশ্বাস করতে পারল না কথাটা। কিছু বলার জন্য উদ্যত হলে সিফা কাঁথা মুড়ে দিয়ে বলল, গুড নাইট, সকালে কথা হবে। সুনিহারা শব্দ শ্বাস ফেলল। একতরফা ভালোবাসায় কিছু মেলে না। অথচ সুনিহারা হয়তো জানেই না তার ভাই সিকেন্দার সাহা একতরফা ভাবে চেয়েই তার ভালোবাসাকে পেতে যাচ্ছে। সুনিহারা ঘরের ভাতে নিবে বিছানায় শুয়ে পড়ল। শিফার বুকের ভেতরটা কি যে কষ্ট হচ্ছে, আহা কি অসহ্য যন্ত্রণা। চিৎকার করে কেঁদে নিজেকে একটু সান্ত্বনা দিতে অবধি পারছে না। পাহাড় সমান ব্যথা বুকে চেপে তাকে যুদ্ধ করতে হচ্ছে কান্না না করার জন্য। ছোট থেকেই তো তার পছন্দ ছিল শিকদারকে। যদিও তাদের ভেতরে কখনো কথা হয়নি, তারপরও তাকেই ভালো লাগতো। কত বিয়ের প্রস্তাব আসলো তার, কেবল সিকেন্দারকে ভালোবেসে ফেলার দরুন না করে দিয়েছে। একটু আশা ছিল সে দেশে ফিরলে বাড়িতে জানাবে, কিন্তু সে দেশে ফিরে তো নিজেরই বিয়ে ঠিক করে ফেলল। তারাও নিশ্চয়ই দাওয়াত পাবে বিয়েতে। কিভাবে যাবে? তার তো সহ্য করতে কষ্ট হবে। পাহাড় সমান ব্যথা নিয়ে কোনো রকম রাতটা পার করে সুনিহারাকে রেখেই সকাল সকাল সব ভার্সিটিতে চলে যায়। তার নিজেকে একটু সামলে নেওয়ার জন্য প্লেস চাই। মুনতাহা আজকে ভার্সিটিতে গিয়েছিল। সে 13-15 তারিখ এই দিনটি যাবে না। ইলা ভার্সিটিতে শপিংয়ে গেছে। মুনতাহা বাড়ি এসে জানালো সালমান, মির্জা, নাদিম আর ঠিকানদার গেছে শপিং মলে।
সিকান্দার খুব সিমসাম একটা সাদা পাঞ্জাবি আর কোট নিল বিয়ের জন্য। বৌভাতের জন্য স্যুট নিল। মেহেদির জন্য কিছু কিনলো না। মেহেদির অনুষ্ঠান কেবল মুনতাহার হবে। ছেলে মানুষ সাদা মেহেদি নিবে, বিষয়টা খুবই ইতস্তত লাগে সিকান্দারের। সালমান মির্জাই কিনে দিল সিকান্দার। বাধা দিতে চেয়েছিল, তবে নাদিম আর সালমান মির্জা শুনেনি। তারাও তাদের জন্য কিনেছে। সেলিম মির্জা ফোন করে মানা করে দিয়েছিল তার জন্য না কিনতে, সেজন্য তার জন্য কেনা হয়নি। নাদিম বাড়তি আরও একটা শার্ট কেনার জন্য কয়েকটা দোকানে গেল। সেখান থেকে একটা ডার্ক ব্লু শার্ট কিনে বের হওয়ার সময় আকস্মিক এক মেয়ের সাথে ধাক্কা খালো। হাত থেকে সব শপিং ব্যাগগুলো পড়ে গেল। মুহূর্তে মেজাজ তার শব্দ আকাশে উঠে গেল। কিরমির করতে করতে বলল, কানা নাকি? চোখে দেখেন না? চোখ কি পেছনে রেখে হাঁটেন? ইলা হকচকে যায়। সে মোড় ঘুরতেই ছিল। কিভাবে বুঝবো পাশের গলি থেকে কেউ আসবে? ইলা শপিং ব্যাগগুলো উঠিয়ে দিতে দিতে বলল। দুঃখিত ভাইয়া, দেখিনি। নাদিম মেয়েলি গলা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। সে তো ভেবেছিল কোনো পুরুষ হবে। মাথাটাকে ঠান্ডা করে বলল, ইটস ওকে, দেখে শুনে হাঁটুন। নেহাত আমি ভালো ছেলে বলে কিছু বলিনি। অন্য কেউ হলে সিনক্রেট করতো। নাদিম চলে গেল। ইয়া হা হয়ে গেল। এই ছেলে বলে তাকে কিছু বলেনি? তাহলে শুরুতে কি বলেছিল ওসব? বেড়া বদ খাটাস কোথাকার। বিকেলে সূর্য যখন তার আলোর গতি কমিয়ে হালকা রোশনি ছড়াচ্ছে, তখন ময়না বেগম মুনতাহাকে নিয়ে বাড়ির পাশে টেইলার্সের দোকানে গেল। তার বডির মধ্যে ব্লাউজ পেটিকোট বানাতে দিয়ে আসলো। মাগরিবের আজান দেওয়ায় তারা বাড়ি আসে। এসেই ময়না বেগম রাতের রান্না চড়ায়। মুনতাহা নিজের রুমে চলে আসে। পরনের বোরখাটা খুলে হাত মুখ ধুয়ে মাগরিবের নামাজটা শেষ করে চা নিয়ে ব্যালকনিতে বসতেই হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। মুনতাহা হোয়াটসঅ্যাপের অ্যাপে ঢুকে দেখে সিকান্দার লিখে পাঠিয়েছে। আর কত ঘন্টা ঝুলিয়ে রাখবেন এই অধমকে মন? মুনতাহা বুঝলো না কথার মানে। কোথায় ঝুলে রেখেছে? সে তো বিয়েতে হ্যাঁ করেছেই, তাহলে? ঠিক বুঝলাম না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো, দেখেছিলেন? ও হ্যাঁ, দুঃখিত, আমার মনে নেই। এক্ষুনি অ্যাকসেপ্ট করছি। মুনতাহা ফেসবুকে ঢুকে অ্যাকসেপ্ট করলো সিকান্দারের আইডিটা। তারপর স্ক্রল করতে লাগলো। আগে হয়তো সম্ভবত তার আইডি পাবলিক ছিল, কারণ পোস্টের রিচগুলো তাই বোঝাচ্ছে। রিসেন্ট হয়তো লক করেছে। লক করার পর আর কিছু পোস্ট করেনি। লাস্ট পোস্ট 2 মাস আগে। ফটো অপশনে ঢুকে দেখলো সিকান্দারের অনেক ছবি। বিভিন্ন দেশে গিয়েছিল সিকান্দার, সৌন্দর্য তুলে ধরছে ছবির মাধ্যমে। বেশিরভাগই বিভিন্ন নামকরা ঐতিহাসিক মসজিদে। লোকটা মক্কা মদিনাতেও গিয়েছিল, হজ উমরা করেছে। বাহ, খুবই ইসলামিক মাইন্ডেড তাহলে। এদিকে মুনতাহা সিকান্দারের আইডি স্ক্রল করতে ওই দিক থেকে সিকান্দারও মুনতাহার আইডি স্ক্রল করছে, কারণ দুজনের আইডি লক ছিল। মুনতাহা খুবই কমই পোস্ট করেছে ফেসবুকে। তার লাস্ট পোস্ট হয় 6 মাস আগের। তারপর আর করেনি। ফ্রেন্ড মাত্র 21 জন। সেগুলোই রিলেটিভ আর ভার্সিটির ফ্রেন্ড। মুনতাহা ছুটে হোয়াটসঅ্যাপে গেল। কিবোর্ড টাইপ করলো। আপনার আমাকে পছন্দ হওয়ার কারণ কি? সাথে সাথে রিপ্লাই আসলো। কোনো কারণ নেই মন। অবশ্যই কোনো কারণ আছে। সত্যি কোনো কারণ নেই। আমি কিন্তু আপনার জন্য পারফেক্ট নই, জানেন নিশ্চয়ই সেটা। আপনি যদি এটা মনে করেন তাহলে এটাই সই। আপনার পারফেক্ট হতে হবে না আমার জন্য। অবিশ্বাসের দুনিয়ায় সবাই আমায় ছেড়ে চলে গেলেও আপনি শুধু আমার হয়ে থাকবেন। দ্যাটস এনাফ ফর মি। আমি কিন্তু খুবই সাধারণ। সাধারণের চেয়ে সুন্দর কিছু নেই পৃথিবীতে। আপনি সাধারণই অসাধারণ। আপনার আব্বা আম্মা আমাকে বিয়ের পর ছেড়ে দিতে বললে কি ছেড়ে দিবেন? আমি তো কাপুরুষ নই মন, রক্তে মাংসে গড়া পুরুষ। কারো কথাই কোনো আমি আমার স্ত্রীকে ছেড়ে দেব, যেখানে আমি সব কিছু ছাড়তে রাজি কেবল আপনাকে পাওয়ার বিনিময়ে। সেখানে আপনাকে ছাড়ার প্রশ্নই আসে কিভাবে? তাকদির আমাকে কখনো ভালোবাসা দেয়নি জীবনে। সেজন্য আপনার তাকদিরে সিকান্দার লিখে রাখা হয়েছে। এই জন্যই বড় অবাক হচ্ছি। হুট করে কেউ বিনা কারণে আমাকে ভালোবাসলে, যত্ন করলে আমি ভীষণ দ্বিধাগ্রস্ত হই। অবহেলার অভ্যস্ত যে।
তাহলে এখন থেকে এই সিকান্দার সাথে অভ্যস্ত হতে শিখুন মন। তার কাছে ভাতের অভাব হলেও আদরের যত্ন আর ভালোবাসার অভাব হবে না কোনোদিন। আপনাকে ভালোবাসার পরিমাপ যদি ভালোবাসা নিজে মাপতে জানতো, তাহলে খোদ ভালোবাসা নিজেই আমার প্রিয়তমা হতে চাইতো। আমি মুগ্ধ হই আপনার সাথে কথা বলার সময়। বশ করার মন্ত্র জানেন নাকি? যদি জানতাম তাহলে কি আর আপনাকে পাওয়ার মাঝে যে এত আনন্দ সেটা জানতে পারতাম? আপনি আমাকে পাওয়ার জন্য এত ব্যাকুল? আমার জীবনের আপনি এমন এক মানুষ যার অভাবে পুরো দুনিয়া শূন্য লাগে। একটা নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়, বুক ভারী লাগে, মনে হয় শ্বাস আটকে আসে। অথচ পৃথিবীতে কিন্তু অক্সিজেনের কোনো ঘাটতি নেই। তাহলে ব্যাকুল বা হবে না কেন বলুন? রাখি তাহলে আজ। জি অবশ্যই। ফোনটা কেটে দিতেই মসজিদ থেকে এশার আজান ভেসে আসলো। সিকান্দার ফোনটা টেবিলে রেখে উঠতে নিবে এমন সময় দরজায় কড়া নেড়ে সেলিম মির্জা তার উপস্থিতি জানান দিয়ে বলল। আছো? জি অবশ্যই। সেলিম মির্জা ভেতরে ঢুকে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথা ছিল তোমার সাথে। অপেক্ষা করুন, নামাজটা আগে পড়ে আসি। জরুরি একটা কথা। নামাজটা শেষে জরুরি আমার কাছে। আপনার অপেক্ষা করতে না পারলে আসুন, পরে কথা হবে। সেলিম মির্জা বসে অপেক্ষা করলো। সিকান্দার উঁচু করে নামাজ আদায় করে সেলিম মির্জার সামনে বসতে সেলিম মির্জা বললেন, আমার ব্যবসা রাজনীতিতে কবে ঢুকছো? বিয়ে তো পাকা করলাম তোমার কথার মতন। রাজনীতি আমার পক্ষে করা হয়তো সম্ভব হবে না। আপনি জানেন ভালো করে আমি অন্যায় মেনে নিতে পারি না। আর আপনাদের দল অন্যায়ের লেভেলের পুরস্কার পাওয়ার বিজয়ী দল। আমার সাথে ম্যাচ করবে না, উল্টো দেখা যাবে আপনাকেই আপনার দলের লোক দল থেকে বের করে দিয়েছে। আপনি নিশ্চয়ই চাইবেন না আমাকে রাজনীতিতে ঢুকিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনতে। সেলিম মির্জা ভাবলো সিকান্দার ভুল কিছু বলেনি। ঠিক আছে, তাহলে বিজনেসটা সামলাও। এখানে আমার একটা সত্য আছে। আবার কি সত্য? সবই তো মানলাম তোমার। আমি আপনার ব্যবসায়ী একজন কর্মী হিসাবে কাজ করব। মাস শেষে যেভাবে কর্মীরা স্যালারি পায়, আমাকেও সেভাবে স্যালারি দিতে হবে। সেলিম মির্জা এবার চমকে মাথা উঠল। খারাপ তোমার? তোমাকে আমি স্যালারি দিব বাকি কর্মীদের মতন? আমার সব কিছুই তো তোমার। না, আমার সব কিছু যেমন আপনার না, তেমন আপনার কোনো কিছুই আমার না। আমার ফ্রিতে আপনার থেকে কোনো ফেভার নিতে চাই না। আপনি রাজি হলে তবেই আমি জয়েন হব। তুমি বাবা ছেলে সম্পর্কটা রাখলে না দেখছি। সে তো অনেক আগেই থেকেই রাখিনি, নতুন মহলে হলো আপনার কাছে আজ। ঠিক আছে, মাস শেষে তোমাকে আমি স্যালারি দিব। সিইও হিসেবে কবে জয়েন করছো তাহলে? বিয়ের একদিন পর থেকেই। এবার আসুন, আমি ঘুমাবো।